আজকে যারা রয়েছি, যারা প্রত্যেক দিন স্ট্রাগল করছি, প্রত্যেক দিন আমরা কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, অ্যাডজাস্টমেন্টে লাইভ লিড করছি, আজকে তাদেরকে বলবো যে জাস্ট একটা ঘন্টা একটু কনসেন্ট্রেট হয়ে আজকের প্রোগ্রামটা শুনুন। আমি আশা রাখি আপনারা আজকের প্রোগ্রামের পর এইটুকু জেনে যাবেন যে না বলে কোনো শব্দ হয় না। এইটুকু কনফার্ম, আজকের প্রোগ্রামে আপনারা এইটুকু জেনে যাবেন, বুঝে যাবেন যে না বলে কোনো শব্দ হয় না। আজ যাকে আমি ডেকে নেব, তিনি আপনাদের থেকে হয়তো এজে কিছুটা এগিয়ে, বাট মানসিকতা, ভাবনা চিন্তা, পারফরমেন্স সমস্ত জায়গা থেকে আমাদের থেকে, আমার থেকেও অনেকটাই এইরকম একজন ব্যক্তিত্ব আজ আমাদেরকে জানাবে জীবনের জয়গান, অর্থাৎ আপনি কি করে আপনার লাইফটাকে এনজয় করবেন, আপনি কি করে আপনার আগামী দিনকে সুন্দর করবেন। ইয়েস, আমি প্রাউড ফিল করি যে এইরকম একজন পার্সোনালিটি, এইরকম একজন ব্যক্তিত্ব, হার মানা মানসিকতার একজন ব্যক্তিত্ব, তিনি আমার টিমে বিলংস করে। ইয়েস, তিনি আর কেউ নন, তিনি আমার টিমের প্রেসিডেন্সিয়াল ডিরেক্টর, সরি তিনি আমার টিমের ক্রাউন ডায়মন্ড ডিরেক্টর। মানে একটু আগে আপনাদের দেখাই, আর একবার দেখাই, যখন পেয়ে গেছি আর একবার আপনাদেরকে দেখাই। এক সেকেন্ড। এই যে কাপটা, এই যে মেমেন্টোটা আপনারা দেখছেন, উনিও এই মেমেন্টো অলরেডি হ্যান্ড ওভার পেয়ে গেছেন। ইজ এ ক্রাউন ডায়মন্ড ডিরেক্টর, দুবার ফরেন ট্রিপ অ্যাচিভার, হুন্ডাই i20 গাড়ি চড়ছেন। রোজগারটা বললাম না, রোজগারটা ওনার জন্য ছেড়ে দিলাম, রোজগারটা বললাম না। যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে বলবো একদম কান খুলে রাখুন, প্রত্যেকটা কথা শুনুন, আপনার লাইফ আজকে বদলে যাবে। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় বুলা সাহা, ক্রাউন ডায়মন্ড ডিরেক্টর। ওভার টু ইউ কাকিমা। নমস্কার, নমস্কার। গুড মদিকার মর্নিং। গুড মদিকার মর্নিং। আজকে চন্দন সুযোগ দেওয়ার জন্য আপনাদের সামনে, আপনারা যে কজন আছেন তাদের সামনে আমি কিছু বলবো, তো অবশ্যই বলবো। হ্যাঁ, বলতে ভালোই লাগে, কিন্তু বলার আগে একটা কথা বলি যে আজকে চন্দন চ্যাটার্জি যদি আমাদের জীবনে না আসতো, তাহলে আজকে জুম মিটিং করা বলো, বা ভালো ভালো একটু খাওয়া, বা ভালোভাবে একটু থাকা, বা এসি ঘরে থাকা, বা i20 গাড়ি চড়া আমাদের কিছুই হতো না। চন্দন আমাদের ভগবানের রূপ নিয়ে আমাদের কাছে এসছে। আর চন্দন চ্যাটার্জি, একটা কথা বলি, প্রতি 9 তারিখে আমরা সবাই জানি আমাদের যে অ্যামাউন্টটা সেটা আমাদের ব্যাংকে আসে। তা ভগবানকে তো টাকাটা বার করে দেখাতে পারি না, তা মোবাইলের SMS-টা যখন ব্যাংকে ঢোকে সেটা নিয়ে ঈশ্বরের কাছে দেখাই আর বলি আমার যোগ্যতায় হয়নি, চন্দন চ্যাটার্জি আমাদের সাথ দিয়েছিল, তাই ঈশ্বর তুমি আমাকে এই 2 লাখ টাকা রোজগার করার সাহস দিয়েছো বা সুযোগ দিয়েছো। এটা সঙ্গে সঙ্গে আবার চন্দন চ্যাটার্জিকে ফোন করি, চন্দন এ মাসে আমার 1,94,000 টাকা ঢুকেছে। ফার্স্ট ফোনটা কিন্তু আমি চন্দন চ্যাটার্জিকেই করি। কেন? ভগবান, মা বাবা, তার পাশেই কিন্তু চন্দন চ্যাটার্জি। কেন? আজকে ওর যদি মানে আমাদের উপর সদয় না হতো, আমি বলবো ও আমাদের দয়া করেছে। লোকে জয়েন করাতে গেলে ভাবে যে তারা দয়া করছে আমাকে, আর আমরা ভাবি চন্দন চ্যাটার্জি আমাদের দয়া করে মোদি কেয়ারে আমাদের জয়েনিং করিয়েছে। তার জন্য চন্দন, তোমাকে তো আমি ধন্যবাদ দেব না, তোমাকে আমি কাকিমা হয়ে, বুলা সাহা হয়ে না, কাকিমা হয়ে তোমাকে আশীর্বাদ করি। আমরা যতদিন বাঁচবো তুমি আমাদের সঙ্গে সারা জীবন থাকবে, এইটুকু যেন কমিটমেন্ট তুমি আমাদের সঙ্গে করো, এবং করেছো। এবার বলি, এই বড় জায়গা, এই 2 লাখ টাকা রোজগার, i20 গাড়ি,
এগুলো পাওয়ার একটা কারণ হচ্ছে, ফার্স্ট হচ্ছে চন্দন চ্যাটার্জি। কারণ বলি, যখন আমি 13%-এ, তখন আমি রানাঘাটে প্রোগ্রাম করতে চাই, খুব ভিড়, প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। তা চন্দন চ্যাটার্জি আমাকে ফোন করেছে, কাকিমা কোথায়, কেন? ও ভীষণ ফোন করতো এই কারণে বলি, আমার 370 সুগার ছিল। আর চন্দন চ্যাটার্জি দেখতো যে আমি সুগার নিয়েও আমি এখানে প্রোগ্রাম করছি, সেখানে প্রোগ্রাম করছি, এটা চন্দন চ্যাটার্জি দেখতো। এবার দেখে আমাকে যখনই বেরোতাম বা কোথাও প্রোগ্রামে যেতাম, চন্দন চ্যাটার্জি প্রতিদিন আমাকে ফলো আপ করতো, কাকিমা কোথায়? আমি যে শান্তিপুর বা রানাঘাট যাচ্ছি। আচ্ছা দুর্গা দুর্গা, আপনি তো ডিরেক্টর হয়েই গেছেন। তখন কিন্তু আমি ডিরেক্টরের মূল্য বুঝি না, ডিরেক্টর মানে যে কি সেটা আমি কিচ্ছু জানি না। আপনি তো ডিরেক্টর হয়েই গেছেন, বিশ্বাস করুন, ওই ভিড়ে ডেমো কিট নিয়ে দাঁড়িয়ে আছি, না বসার সিট আছে, আমার যেন কোথায় মনে হচ্ছে সত্যি তাহলে আমি ডিরেক্টর হয়ে গেছি। চন্দন বলছে, ডিরেক্টর তো হয়েই গেছেন আপনি। আমি কিন্তু ভিড়ে 370 সুগার নিয়ে দাঁড়িয়ে আছি, আমার কিন্তু পাও কাঁপছে না, কিছুই কাঁপছে না, কারণ চন্দন চ্যাটার্জি বলছে আমি এ মাসে ডাইরেক্টর হব। দেখুন, আমি অঙ্ক বুঝি না, একদমই বুঝি না। চন্দন চ্যাটার্জি আমাকে যেটা যেটা বলেছে ঠিক সেটা করবারই চেষ্টা করেছি, একদম দিল থেকে, দিল থেকে, হার্ট থেকে করবার চেষ্টা করেছি। কোথাও আমার মনে হয়নি যে আমি ডিরেক্টর হলে চন্দন চ্যাটার্জির বোধহয় অনেক বড় লাভ হয়ে যাবে, এটা একটা সেকেন্ডের জন্য মনে হয়নি। বলে তখনও আমি চন্দন চ্যাটার্জিকে ভগবানের পরে স্থান দিয়েছি, আজও দেব, জিবিডি হয়ে গেলেও দেব, 50 লাখ টাকা মাসে ইনকাম করলেও চন্দন চ্যাটার্জি আমার কাছে ভগবান হবে। 13%ও আমার কাছে ভগবান ছিল। একটা মানুষকে আপনাকে ভগবানের মতো রেসপেক্ট করতেই হবে। তা আমার ক্ষেত্রে চন্দন চ্যাটার্জি, আমি আশা করব আপনারা যারা চন্দন চ্যাটার্জির টিমে বিজনেস পার্টনার আছেন, আপনারা শুধু ওনার কথাটাই বিশ্বাস করে কাজটা করে যান, পেছনে তাকাতে হবে না, কিচ্ছু তাকাতে হবে না। কারণ আমার এই 60-60+ বয়স, পারবেন, প্রত্যেকে পারবেন। আর আমরা যখন রোজগার করেছি তখন আমাদের প্রতিবন্ধকতা প্রচুর। কিরকম প্রচুর? না, আমাদের ফর্ম ফিল আপ করাতে হতো, আমাদের কোনো ডিপি ছিল না, আমরা ক্যামাক স্ট্রিট থেকে প্রোডাক্ট নিয়ে আসতাম। আমরা যদি 4 তারিখে 4-5টা জুনিয়র মিলে অর্ডার দিতাম, 25 দিন বাদে সেই প্রোডাক্ট পাওয়া যেত। আমরা হাপিত্তিস করে বসে থাকতাম কুরিয়ার কখন ঢুকবে। আমরা এইভাবে কষ্ট করে, আমাদের কোনো লয়্যালটি ছিল না, আমাদের কোনো এফএসপি ছিল না, আমরা এত প্রোডাক্ট পাইনি, এত অফার পাইনি আমরা। তাহলে ওই সময় থেকে আমরা কিন্তু এই কষ্টটা করে গেছি, তারপরেও 2 লাখ টাকা রোজগার করছি। এবং 2 লাখ টাকা রোজগার করছি, এটা বড় কথা না। আপনারা যখন পাবেন তখন মনে হবে 2 লাখ টাকাটা কোনো ব্যাপার না, আপনারা পাবেনই। আপনারা যারা যারা আজকে মিটিং শুনছেন প্রত্যেকে পাবেন, যদি দিল থেকে নিতে পারেন। এখানে মন থেকে না নিলে এই বিজনেসটা করা যায়। যেমন একটা সফওয়াশ যে সাবানটা আমাদের, ওটা ব্যবহার করার পর খোসাটা যদি নিচে পড়ে থাকে না, খোলাটা মানে খাপটা, ওটা পায়ে লাগলেও যেন আমি প্রণাম করি। আমরা মোদি কেয়ারের প্রোডাক্টটাকে প্রণাম করি, পায়ে দিই না, পায়ে লাগলে আমরা নমস্কার করে ফেলে দিই। এরকম ভাবে আমরা মোদি কেয়ারকে ভালোবাসি। আপনারাও যারা আছেন মিটিং এ, প্রত্যেককে প্রাণ দিয়ে ভালোবাসুন প্রোডাক্টগুলো। যা কিছু আমাদের লুকোনো, যা কিছু আমাদের কনসেপ্ট, যা কিছু আমাদের কার ফান্ড, ট্যুর ফান্ড, বোনাস যা বলুন, সব কিন্তু প্রোডাক্টের মধ্যেই লুকিয়ে আছে। কাজেই প্রোডাক্টটা তাহলে আমাদের দক্ষিণেশ্বরের প্রসাদ, এই প্রসাদটা হাতে নিয়ে আপনি মানি ব্যাগে রাখবেন, না রাস্তায় ফেলে দেবেন, না ড্রেনে ফেলে দেবেন, নাকি ছেলের স্কুল ব্যাগে রাখবেন, সেটা আপনার উপর নির্ভর করছে। আপনি মনে করবেন চন্দন চ্যাটার্জি আপনাদের জয়েনিং করিয়েছে, আপনাকে দক্ষিণেশ্বরে প্রসাদ হাতে দিয়েছে, ফুল হাতে দিয়েছে, সেই ফুলটাকে আপনি যেখানটায় রাখবেন ঠিক সেইভাবেই আপনার রেজাল্ট হবে। আমাদের জয়েন করিয়েছিল চন্দন চ্যাটার্জি দিয়ে, একটা ফুল দিয়েছিল, মায়ের পায়ে ছোঁয়া ফুল, সেটা আমরা ঠাকুরের সিংহাসনে রেখেছিলাম। তাই আজকে আমরা মা ছেলে মিলে 6 লাখ টাকা রোজগার করি, 2টো গাড়ি, একটা i20, একটা ক্রেটা 16 লাখ টাকা দামের। নেক্সট আর 2-4 মাসের মধ্যে আমার নাতি মানে রাজেশ সাহার ছেলেও গাড়ি নিতে চলেছে। তাহলে আপনি বলুন, একটা মিউট হয়ে গেছেন।
আনমিউট করুন, আনমিউট করুন। হ্যাঁ, হয়ে গেছে। তো সেরকম সেই বিশ্বাস নিয়ে আমরা এগিয়েছি। এবার বলি 370 সুগার, আজ থেকে 5 বছর আগে, আমার বয়স কত তখন, অবভিয়াসলি 56 বছর আমার বয়স। 4,500 টাকা, মানে 4,500 টাকার ওষুধ না খেলে আমার সুগার লেভেল কমবে না। আমি 3 মাস 4 মাস বাদে 1 মাসে ওষুধ খেতাম। পা গুলো সরু হয়ে গেছিল। ক্যামাক স্ট্রিট থেকে যখন প্রোডাক্ট ঘাড়ে করে নিয়ে আসতাম, মাঝখানে 3 বার 4 বার রেস্ট নিতাম। কেন? সুগারের পেশেন্ট, ওষুধ খাইনি। কেন? ওষুধ কেনার পয়সা নেই। ভেতরে সুগার যে এত ক্ষয় করছে আমি জানতাম না, দেখা যায় না, সুগারটা দেখা যেত না। ফর্সা, আপনারা দেখছেন আমাকে, আমি ফর্সা, কাজে বোঝা যেত না আমার ভেতরটা কত ক্ষয় হয়েছে। কিন্তু কি করব, ক্ষয়টা যদি আমি পরিপূর্ণ করতে চাই তাহলে আমার কি করতে হবে, আমাকে 4,500 টাকা দিয়ে ওষুধ খেতে হবে। তাই 2 মাস খেতাম, 1 মাস খেতাম না, 3 মাস খেতাম, 2 মাস খেতাম না। এরম করে আমি কেরিয়ারটা শুরু করি 142 টাকা দিয়ে। প্রোডাক্ট কি করতাম, অত টাকা প্রোডাক্ট কেনার পয়সা ছিল ছিল না। এই যে আংটিগুলো দেখছেন আমার হাতে, এই যে হারটা দেখছেন, এইগুলো আমার মন্যপুরমে বন্ধক ছিল। একমাত্র পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আমার ফ্যামিলি জানে, আর জানে চন্দন চ্যাটার্জি। একটা আংটি, কানের, গলার সব বন্ধক দিয়ে প্রতি মাসে 5,000 টাকার করে প্রোডাক্ট তুলতাম। আপনারা শুনলে অবাক হবেন, অনেকে লয়্যালটি করলে বলে বলে করাতে হয়। আমার টিমেও, আপনাদের একার না, আমার টিমেও আছে, বলে বলে করাতে হয়। আমাদের সময় লয়্যালটি ছিল না, 10,000 বিবি করতে হতো। শুনিনি, 10,000 বিবি করতে হতো না, কম্পালসারি না। মোদি কি আর কোনোদিন কাউকে বলেনি কম্পালসারি এটা করতেই হবে। 10,000 বিবি করলে আমরা একটা মেমেন্টো পেতাম, মেডেল পেতাম, আমরা ওখানে একটা প্রাইজ পেতাম, মঞ্চে উঠে সবার সামনে আমি একটা স্পেশাল মানুষের স্বীকৃতি পেতাম। ওই জন্য আমরা 20,000 টাকার প্রোডাক্ট কিনতাম সেলফ করে। অনেক লাইন লেগে যেত, স্টেজে দাঁড়াবার জায়গা থাকতো না। ম্যাক্সিমাম লোক 10,000 বিবি করতো সেলফ করে, আমিও করেছি। তখন তো আমার রোজগার নিয়ে কি করে করতাম, খুব মন দিয়ে শোনো, 20 থেকে 25টা আমার কাস্টমার তৈরি করেছিলাম। কেন? চন্দন চ্যাটার্জি বারবার বলতো আপনাকে ডিরেক্টর হতেই লাগবে। আর যাই হোক বাবা, কষ্ট করে ডিরেক্টরটা হলাম। তারপরে বলছে সিনিয়র ডিরেক্টর হতে হবে। কাকিমা আপনি বিদেশে যাবেন না? আপনি যেতেই হবে আপনাকে, মানে রীতিমতো হুইপ। তখন মনে হতো বাবা এত বলছে কেন, এত হুইপ করছে কেন। আজকে স্যালুট চন্দন চ্যাটার্জিকে, ও যদি হুইপ না করতো আজকে আছে কাউন্টারও অনেক গল্প আছে, আমি আসছি আস্তে আস্তে। দিয়ে ওই 20 থেকে 25টা আমি কাস্টমার বেল তৈরি করলাম। কাস্টমার বেল তৈরি করে কি করলাম, প্রত্যেককে প্রোডাক্ট দিতাম, 2,000 আগে তুলতাম, 2,000টা বিক্রি করতাম, আবার 2,000 টাকা প্রোডাক্ট তুলতাম। এই করে আমি প্রায় 15 থেকে 20,000 টাকার সেল করেছি দিনের পর দিন। বিশ্বাস করুন তখন আমার টিমে এত লোক আসেনি, কয়েকজন, 4জন 5জন লোক এসেছিল। 10,000 বিবি করতাম সেল করে। কি করতাম জানেন, কোম্পানির কাছে নিজেকে স্পেশাল মানুষ হিসেবে দেখার জন্য, নিজেকে নিজে দেখবো, কাউকে দেখাবার জন্য না। আমি যে কিছু করতে পারি, আমি যে অনেকের থেকে আলাদা, আমি যে একটা স্পেশাল মানুষ, এটা আমাকেই কষ্ট করে বোঝাতে হয়েছে কাস্টমার তৈরি করে। তাহলে এখন তো 100 পিবি, তখন ছিল 10,000 বিভি। 10,000 বিভি মানে 400 পিবি হয় না গো, 400 পিবি মতো হয়। তাহলে 400 পিবি আমরা কিন্তু করতাম নিজেরা। এবার ওই করতে করতে কবে আমি সিনিয়র ডাইরেক্টর হয়ে গেলাম। তারপরে আরেকটা কথা বলি, গাড়ি ছিল, গাড়ি বিক্রি করে দিয়েছি। আমার একটা গাড়ি ছিল, সে গাড়িও বিক্রি করে দিয়েছি। কেন জানেন? চাল ডাল তেল নুন খাওয়ার জন্য। সেই গাড়ি বিক্রি করে আমি সংসার চালিয়েছি। চালাতে চালাতে আপনারা বুঝতেই পারছেন যে যারা একবার সুখে থাকে, বিলাসিতায় থাকে, তারা কিন্তু আর কষ্ট করতে পারে না। তাদের হয় হার্ট অ্যাটাক হয়ে যায়, নয়তো সুগার বেড়ে যায়, নয়তো সাংঘাতিক ক্ষতি হয়ে যায়, পারে না, ডিপ্রেশনে চলে যায়। এক কথায় সে ডিপ্রেশনে চলে যায়। আমি কিন্তু ডিপ্রেশনে যাইনি, আমি তখন অলরেডি মোদি কেয়ারে জয়েনিং করলাম।
আর আমি খুব ভালো করে প্ল্যানটা আমাকে চন্দন চ্যাটার্জি বলে দিল, কাকিমা 3টে মানুষকে আপনি ডাইরেক্টর করুন, আপনার গাড়ি আসবে। আমার তখন ওই যে গাড়িটা আমি বিক্রি করেছিলাম, আমার এতটুকু দুঃখ হলো না। আমি শুধু দেখলাম আরে 3টে মানুষকে আমি কি করব। আমি তখন ভালো করে প্ল্যান বোঝাতে পারি না, আমি কমিশন বোঝাতে পারি না। আমি কি করতাম, যেটা আমি ঈশ্বরের আশীর্বাদে ওই 3টে মানুষকে নিয়ে প্রতি সোমবার ক্যামাক স্ট্রিটে মিটিং এ যেতাম। পকেটে কিন্তু পয়সা ছিল না, 100 থেকে 200 টাকা নিয়ে যেতাম। রাস্তায় খিদে পেলে 3টে জুনিয়র আর আমি মিলে ভাগ করে মুড়ি তেলে ভাজা খেতে খেতে এসছি। চন্দন চ্যাটার্জি সাক্ষী আছে, চন্দন চ্যাটার্জি সাক্ষী আছে, একটা এগ রোল খাওয়ার মতো পয়সা নেই। সে মতো অবস্থায় কিন্তু আমি 3জন মানুষকে কিন্তু ছাড়িনি। একটা উড়ের দোকানে, হুম, একটা উড়ের দোকানে, একটা উড়ের দোকানে 3জন যেতাম। আবার কিরকম দেখুন, আশা করতাম কি চন্দন চ্যাটার্জি যেদিন যেত, চন্দন চ্যাটার্জি আপলাইন, বোধহয় চন্দন চ্যাটার্জি খাওয়াবে, তাই চন্দনের পেছন পেছন কোনো কোনো দিন ছুটতাম। যদি চন্দন খাওয়ায় তাহলে আজকে আমাদের পয়সাটা বেঁচে যাবে। কিন্তু যেহেতু ও কাকিমা বলে, ও কত টাকা রোজগার করে আমার আইডিয়াও নেই, ওর থেকে খেতে চাইতাম না। আমাদের পাশে থাকলে মনে হতো ভয় নেই। চন্দন চ্যাটার্জি আমাদের পাশে থাকলে, আমার আপলাইন যদি আমার পাশে থাকে, মনে হয় এখানে যদি কারোর সাথে মারামারিও করি, চন্দন চ্যাটার্জি আমার আপলাইন আমাকে বাঁচিয়ে নিয়ে আসবে। এই ভরসাতে ওই উড়ের দোকানে আমরা চপ মুড়ি খেতাম। এই করতে করতে আমরা হলাম 3টে জুনিয়রকে যেহেতু নিয়ে যেতাম, ওরাও এডুকেটেড হচ্ছে সিস্টেমের সঙ্গে। আমার কার ফান্ড এলো, এসিডি হলাম, বিভৎস আনন্দ। আপনারা ভাবতে পারবেন না, প্রতি রাত্রিবেলা শুয়ে শুয়ে ভাবতাম লাল গাড়িটা এসে গেছে, আমি ইয়োলো চুড়িদার পরেছি বা ইয়োলো শাড়ি পরেছি, আমি লাল গাড়িটা করে অফিসে যাব, এসি চালাবো, এসি চালিয়ে গান শুনতে শুনতে যাব, যেটা আমার স্বপ্ন ছিল। কেন, আমার আগের গাড়িটা হারিয়েছি। ঈশ্বর দেয়, ঈশ্বর দেয়, খুব সহজে দেয়। অনেকে বলবে না না ঈশ্বর দেয় না, আমি বলবো মোদি কেয়ারে এসে আমি দেখলাম ঈশ্বর খুব সহজে দিয়ে দেয়। যদি আপনি সিস্টেমটার মধ্যে থাকতে পারেন তবে ঈশ্বর সহজে দেবে। আর যদি আপনি শুয়ে বসে থাকেন, ঈশ্বর দরজার কাছে এসে দিয়ে আবার ফেরত দিয়ে চলে যাবে। যে বেশি দৌড়য় তার কাছে গিয়ে ঈশ্বর দেবে, বিশ্বাস করুন, তাছাড়া ঈশ্বর দেবে না। আজকে আমি এত কথা বলার সাহস পেয়েছি কেন জানেন, আমি অসম্ভব প্রোগ্রাম করি, ভীষণ ভাবে প্রোগ্রাম করি। আজকে বেরোতে পারছি না, কিন্তু জুম মিটিং করি। আপনারা ঘাবড়াবেন না, যাকে জয়েন করছে সে প্রোডাক্ট তুলছে না, কোনো দুঃখ করবেন না। আমার প্রিয় বান্ধবী আমাদের এই জীবিতে থাকে, অর্ডার দিয়েছে 3,500 টাকা প্রোডাক্ট। তখন বুঝতেই পারছেন কি অবস্থা, তখন আমি সবে ডাইরেক্টরের কটা পয়সা ইনকাম হয়েছে আপনারা ভালো করেই জানেন, যারা কনসেপ্ট জানেন। আমি 3,000 টাকা প্রোডাক্ট এনেছি জ্যৈষ্ঠী মাস কি আষাঢ় মাস এরকম সময়, গরমকাল, ক্যামাক সিট থেকে এনেছি। আর এটা জানবেন, জুনিয়ররা যখন অর্ডার দেবে, আপনাকে যখন বোয়াবে অর্ডার, মানে আপনাকে বয়ে আনবে, তখন আপনাকে রাইস ব্র্যান অয়েল আনতে দেবে, বটল যেটা, বিয়ন্ড ব্লু আনতে দেবে, ভারী ভারী প্রোডাক্ট গুলোই আমাকে আনতে দিয়েছে। আমি ঘাড়ে করে নিয়েও এসেছি, কোনো সমস্যা নেই। এনে আমি তার বাড়িতে গেছি, জানি প্রোডাক্টটা দেবো, আমাকে টাকা দেবে, আমি আবার কালকে অফিসে যাব, আবার 3,000 টাকার প্রোডাক্ট কিনবো। সে ভদ্রমহিলা তার কুকুরকে খাওয়াচ্ছে, কোলাপসিবল গেট বন্ধ। আমি বেল দিলাম দুপুরবেলা 2টো থেকে 2:30 বাজে, অফিস থেকে এনেছি, খাওয়া নেই কিন্তু পেটে, বাড়িতে এসে খাবো। আমি বেলটা দেওয়ার পর দরজাটা খুললো, মা তুই এখন এসছিস, এখন তো আমার পপিকে খাওয়াচ্ছি, পপি মানে ওনার কুকুর, পপিকে খাওয়াচ্ছি, আমি এখন নিতে পারবো না রে, তাছাড়া এখন তো দাদা বাড়ি নেই, অমুক টুকু না, আমার যা যা বলে। আমি বললাম জি, সে কি তুই নিতে পারবি না কেন? ওকে আমি ভাঙতেও পারছি না, যে আমার পকেটে পয়সা নেই, তোকে দিলে এটা দিয়ে আমি আবার প্রোডাক্ট কিনবো। ওর কাছে কিন্তু আমি অ্যাটিটিউডটা নষ্ট করতে পারছি না। আমি ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই, ঠিক আছে আমি পরে আসবো। না পরে আসিস না, তুই না পরের মাসে দিস, জাস্ট আমাকে এই কথাটা বল। আপনারা বিশ্বাস করুন, আজকে আমার চোখে জল আসছে, ভাবি আমি এগুলো ভাবি, আমার গর্ব লাগে ওখান থেকে কামব্যাক করা। আমি শুধু ওই রাস্তা দিয়ে ওই প্রোডাক্টটা বয়ে বয়ে যখন বাড়িতে আনছি, আর ঈশ্বরের দিকে তাকাতে তাকাতে আসছি আর বলছি, ঈশ্বর আমার পায়ের শক্তিটা দিও। মোদি কেয়ার যদি সত্যি এত ভালো কোম্পানি হয়ে থাকে, আমি যদি অনেস্ট হই, আমি যদি খাটতে পারি, এরকম মানুষ আমাকে ফেরত দিল,
ডোন্ট কেয়ার। আমি জানি 4টে মানুষকে তুমি রেডি করে রেখেছো, বুলাদি আসুন, আগে আপনি খান, খেয়ে বসুন, তারপরে প্ল্যান শোনান। এরম লোকও তুমি আমাকে দেবে, এটা আমার বিশ্বাস। মোদি কেয়ারের উপর, সিস্টেমের উপর বিশ্বাস, আমার কর্মক্ষমতার উপর বিশ্বাস। তাই তো হলো। আজকে গত পুজোর সময় চাঁদা নিতে এসেছিল, শুনলাম খুব খারাপ অবস্থা, বলতেন ঈশ্বরকে ডাকি ভালো থাক। বলছে বুলা একটা কিছু করতে হবে রে। আমি বলছি কর, যেটা ভাবিস কর, আমি আছি তোর পাশে। আমি আছি, তোর যেদিন মনে হবে যে না কিছু করবি, আমি সবসময় তোর পাশে আছি। সে খারাপ আছে বলে আমি আনন্দ করছি না। আমরা মোদি কেয়ারে যারা প্রাণপণ দিয়ে কাজ করি, আমরা যে না এসছে তারও মঙ্গল কামনা করি, আর যে এসছে তারও মঙ্গল কামনা করি। কেন আমরা ডাইরেক্ট সেলিং এ এসে আমরা ভালো মানুষ তৈরি হয়ে গেছি, এত ভালো মানুষ তৈরি হয়ে গেছি যে কারোর অমঙ্গল কামনা আমরা করতে পারি না। এটা আমাদের গঠন হয়ে গেছে। সেই জন্য একটা বাজে মানুষ আসলেও দেখবেন এত সুন্দর মানুষ হয়ে যায়, যে মানুষ করার কারিগর হচ্ছে ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক প্রফেশন। সেই জন্য আমরা প্রত্যেকেই বলি তোমরা ভালো থেকো, যে আমার সাথে যা খারাপ ব্যবহার করেছে কিচ্ছু যায় আসে না, চলছে জীবন, টুকটাক ইনকাম করছি। এবার একবার 6,500 টাকা আমার কমিশন এসছে, আপনারা খুব ভালো করে শুনে নিন। 6,500 টাকা কমিশন এসছে, জীবনে প্রথম এত কমিশন এলো। তার আগে 500, 700, 1000, 2000, 3000, দেখলাম 6,800 টাকা কমিশন এসছে। এসছে মানে আমরা দেখতে পাচ্ছি, খুব আনন্দ করছি। আসানসোল মিটিং এ গেছি, 2 দিন থাকবো ওখানে। আমি আমার জুনিয়রকে সঙ্গে নিয়ে, এত ইম্যাচিওর ছিলাম, এত বোকা, জুনিয়রকে কি বলতে হয় সেটাও জানতাম না। যাই হোক, জুনিয়র রয়েছে আমার সঙ্গে। হঠাৎ দেখলাম আমার মোবাইল থেকে 4,500 টাকা কেটে নিয়েছে। কেন না, ওটা টিডিএস কেটেছে। আমার আইডিয়া নেই যে একটু একটু করে কাটবে, একসঙ্গে এতটা কাটলো তো চন্দনকে আমি যা নয় তাই বললাম, যা নয় তাই আমরা, চন্দন কেন এটা হলো, আমি কাজ করবো না, এই করবো না, মোদিকে আর বাজে, মোদিকে সিস্টেম বাজে, আমি 6,500 টাকা দিয়ে চাল ডাল তেল নুন কিনবো, 1 মাসের আমি সমস্ত খাবার জোগাড় করে রাখবো, আর এই সময় আমারটা কেটেছে। চন্দন আমাকে বোঝাচ্ছে, আমি বুঝছি না কেন। তখন বোঝাবার মতো জায়গায় আমি নেই। আমার পেটে তখন দাউ দাউ করে খিদে, আমার নাতিটার পেটে খিদে, আমি কি করে চালাবো, আমি বুঝবো কেন, যে করে হোক আমাকে 6,500 এই কোম্পানিকে দিতে হবে, মানে এরকম একটা ব্লেম আমি ওর উপরে দিয়ে যাচ্ছি। আমি যখন বুঝলাম, যাই হোক একটু মাথা ঠান্ডা হলো, যখন আমি বুঝলাম যে এটাই হয়, আজকে বিশ্বাস করুন প্রতি মাসে 8 থেকে 8,500 টাকা করে শুধু টিডিএস কাটছে। আজকে একবারও চন্দন চ্যাটার্জিকে ফোন করে বলছি না, চন্দন কেন আমার 8,500 টাকা করে কাটছে, 9,000 কাটছে, 10,000 ট্যাক্স টিডিএস কাটছে, প্রতি মাসে কাটছে। কেন 2 লাখ টাকার ভাউচারে কতটা কাটতে পারে আপনারা সবাই মোটামুটি জানেন। তাহলে কতটা আমি ইম্যাচিওর ছিলাম। কেন ইম্যাচিওর ছিলাম, কেন অভাবে ম্যাচুরিটি আসেন, এত অভাব তো, তাই ম্যাচুরিটিটা মানে আমার ব্রেনে আমি নিতেই পারবো না কেটেছে কেন। এরকম ভাবেই আমার জীবন চলবে। এবার চন্দন বলল কাকিমা কানের বইতে আপনার ছবি দেখতে চাই। আমি ধুমধারাক্কা এক একটা কথা বলে, আর আমার যেন মনে, তখন আমার সুগার টুগার একদম বিন্দাস, ফাটাফাটি দেখতে হয়ে গেলাম। কেন ওষুধও খেতে পারলাম, সাপ্লিমেন্টও খাচ্ছি, তখন বেশ অনেক কিছু, তখন আমার 10,000, 15,000, 20,000 টাকা ইনকামে ঢুকে গেছি অলরেডি। এবার হঠাৎ বলে প্ল্যাটিনাম হতে হবে, প্ল্যাটিনাম হলে আপনার বায়োডাটা ছবিতে বেরোবে। আর কে না চায় বলুন তো আমার ছবিটা বেরোবে, আমি ক্যাটলগে আমার জুনিয়ররা দেখবে, সব জায়গায় দেখবে আমার একটা সুন্দর ছবি বায়োডাটা দিয়ে। আর কি এই জীবনে কিছুতে বেরোবে? এমন কি কোনো প্রফেশন আছে যে আমার ছবি পৃথিবীর শুদ্ধ লোক দেখবে? আমার ওখানটায় ভীষণ স্ট্রাইক করেছিল, কারণ প্ল্যাটিনামের জন্য চন্দনকে বারবার বলতে হয়নি। কেন হয়নি? আমি তো ওটারই কাঙাল। কেন আমার তো অর্থটা আস্তে আস্তে পেটটা ভরে যাচ্ছে, সত্যি তো ওটাতে আমি কাঙাল। আমার এই বয়সলা মুখটা কার ঠেকা পড়েছে বলুন তো দেখবে। কিন্তু যদি আমি একটা 65,000 কোটি টাকার গ্রুপ অফ কোম্পানি, সে বইটার ওয়েট বলুন, ওই বইটার মধ্যে বুলা শাহর ছবি প্লাস বায়োডাটা, যেদিন বললো যে প্ল্যাটিনাম হলে আপনার এটা বেরোবে, আমি কোনো দিকে তাকালাম না। আমি আরো তিনটে জুনিয়র আমার ডাইরেক্টর হলো, আমি সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর হয়ে গেলাম, আমার কার ফান্ড ঢুকছে। এইবার আমি একটা জুনিয়রকে খুঁজতে খুঁজতে আরো 3টে জুনিয়র এসে গেল। কি অদ্ভুত জানেন, আপনি যদি খোঁজেন না, একটার জন্য খুঁজবেন, সঙ্গে আরো 2জন ফাও পাবেন। আমার বলেন একটা নিলে 2টো ফাও, আপনি একটার জন্য খুঁজে দেখুন, দেখবেন কি করে যেন আপনার 2টো এসে যাবে। কিন্তু খোঁজাটা খোঁজার মতো,
খোঁজাটা আপনাকে যদি খোঁজার মতন আপনি খোঁজেন, একজনকে আপনি টার্গেট করে খুঁজবেন, আপনার পেছনে কিন্তু দুটো লোক এসে যাবে। কেন? আপনি চস্ত হয়ে যাচ্ছেন কি করে একটা মানুষকে আপনার ফেভারে আনতে হয়, তখন আপনি অলরেডি শিখে যাবেন। আর আপনার ওই কথা শুনে আরো দুজন মানুষ কিন্তু অলরেডি আপনার সঙ্গে টাচ পেয়ে যাবে। প্ল্যাটিনাম হলাম, ছবি বেরোলো, বায়োডাটা বেরোলো, অসাধারণ। চন্দন চ্যাটার্জি আবার চাপ দিল, বিরাট চাপ। কি? কাকিমা হোম ফান্ড, কার ফান্ড পান, ট্যুর ফান্ড পান, ডাইরেক্টর বোনাস পান, এলপিবি পান। আপনার জীবনে একটা শখ আছে, এটা একমাত্র চন্দন চ্যাটার্জি জানে। কি? 15 থেকে 20 তলায় আমি থাকবো। আপনারা অনেকে অবাক হয়ে যাবেন। আমার স্বপ্ন বিরাট। 60 বছর বয়সে উম হাতে কর্জনে গুরুদেবের প্রার্থনা করি ঠিক কথা। কিন্তু তাড়াতাড়ি করে তুলসীর মালা গলায় দিয়ে তুলসীর মালা জপবো না আমি। আমি এখনো খেতে ভীষণ ভালোবাসি। আমি ভীষণ বিলাসিতা করতে ভালোবাসি। এই শাড়ি পরছি, এই চুড়িদার পরছি, এটা ভীষণ সাজতে গুজতে ভালোবাসি। চন্দন চ্যাটার্জি বলল, "কাকিমা আপনার না একটা শখ আছে?" আমি বলছি, "কি শখ বলো?" ভুলে গেলেন? আমি বলছি, "না, 20 তলায় থাকবো।" বলছে, "তাহলে?" তাহলে আপনি নিজের রোজগারের টাকা দিয়ে কেন করবেন? কোম্পানি যখন এত সুন্দর দিয়েছে। তখন আমি প্ল্যান ভালো করে বুঝি না। একটু, একটু করে চন্দন বলে একটু, একটু করে আমি মনের মধ্যে গাঁথি। বলছে হোম ফান্ড নিতে হবে। আমি বলছি, হোম ফান্ডটা কি হবে? না, আপনার যা বিজনেস হবে তার একটা পার্সেন্টেজ আপনি বাড়ি করার জন্য পাবেন। সেটা করতে গেলে কি করতে হবে? প্রেসিডেন্সিয়াল হতে হবে। তাহলে আমি সেটাও লড়াই করে প্রেসিডেন্সিয়াল হলাম। আমি হোম ফান্ড ঢুকলাম। এখন আমার হোম ফান্ড কত আসে জানেন? 22,000, 23,000। কার ফান্ড কত আসে জানেন? 22,000, 23,000। ভাবুন, এগুলো আমার বিজনেস মানে ইনকাম ছাড়া এগুলো এক্সট্রা আমি পাই। অটুট বন্ধন আসে 20,000, 22,000। ভাবুন, এই 60,000, 70,000 টাকা আমি শুধু পেট চালাবার জন্য এসেছিলাম, রোজগারের জন্য। এই 60-70,000 টাকা এক্সট্রা আমাকে প্রতি মাসে কোম্পানি দেয়। কোম্পানি দেয়। প্রেসিডেন্সিয়াল হলাম, হোম ফান্ড ঢুকলো, কি মজা ভাবতে পারবেন না। এই মজার চোটে এই ডিসেম্বরে আমি 20 লক্ষ টাকা দিয়ে 16 তলার উপরে একটা ফ্ল্যাট বুক করব। ভাবুন, এই ডিসেম্বরে। কেন? ওই প্রপার্টিটার দামই হচ্ছে 70 থেকে 80 লাখ টাকা। 60 বছর বয়সে আমি 80 লক্ষ টাকার ফ্ল্যাট নিতে চলেছি। এটা চন্দন চ্যাটার্জি জানে, এবং চন্দন চ্যাটার্জির হাত দিয়েই আমি বুকটা করাবো। কেন? চন্দনের আর কার কি স্বপ্ন পূরণ হচ্ছে আমি জানি না। ওর মনে কে কোথায় আছে। ওর মনে আমি একটা জায়গা করে নিয়েছি, যে ফ্ল্যাটটা না থাকলে চন্দন চ্যাটার্জি অন্তত শান্তি পাবে না। এটা আমি মন থেকে বলছি, দিল থেকে বলছি, এটা আমি জানি। কেন? আমার শখ এটা। যখন আমি 122 টাকা রোজগার করেছি, তখনই ওকে আমি বলেছিলাম, সেই শখটাও রেখে দিয়েছে মনের মধ্যে, কাকিমার এই শখটা আমি পূর্ণ করাবো। এই করে করে আমি বেশ আছি, রোজগার করছি। মিলিনিয়ার হতে হবে, সবাই মঞ্চে উঠবে, আপনি উঠবেন না, এটা আপনাকে ভালো লাগে না। আমি প্ল্যানে বসলাম, মিলিনিয়ারটাও চন্দন চ্যাটার্জি করে দিল। এরপরে আর একটা যেটা চাপ দিয়েছে লকডাউনে, সেটা আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি, চন্দন আমি আর পারবো না, আমি যা আছি খুব আছি, আমি এখন 1.5 লাখ টাকার উপরে রোজগার, তখন আমি 1.5 লাখ টাকার মতো রোজগার করি। এখন ভালো আছে। আর কাকিমা ন্যাশনাল লিডার হিসেবে স্বীকৃতি পাবেন না, এতটা করলেন। এই লকডাউনের মধ্যে ন্যাশনাল লিডার হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য চন্দন উঠে পড়ে আমার কাছে লেগেছিল। যাকে আপনাদের শুভেচ্ছায় মোদি কেয়ারের সিস্টেমে চন্দনের সঙ্গে থাকাতে আমি ক্রাউনও হলাম, 2 লাখ টাকা রোজগারেও ঢুকলাম। সব স্বপ্ন পূরণ হলো। আজকে আমার একার খেতে বেশি লাগে না, খুব কম লাগে। আমার কি লাগে জানেন কিসে? আমি খুব ডিপোজিট করতে ভালোবাসি। আমার দেওয়ালে গোল সেট আছে। ওই গোল সেট চন্দন চ্যাটার্জি জানে, পার মান্থ 1 লক্ষ টাকা করে রেকারিং করব, এটা আমার গোল। আমার এখন 87,000 টাকা করে রেকারিং চলে। যেমন যেমন আমার রোজগার বাড়ছে, আমি ওটা 1 লাখ না কমপ্লিট করলে আমি যেন মনে হচ্ছে একটু কম হয়ে গেল, কম হয়ে গেল। আমি প্রতি মাসে 1 লাখ টাকা করে রেকারিং করি। ভাবা যায়, একটা 60 বছরের মহিলা 1 লাখ টাকা করে শুধু রেকারিং করি, আর 1 লাখ টাকা দিয়ে জামা কাপড়, গাড়ি, হ্যান ত্যান সমস্ত নিয়ে খরচা করি। 9 তারিখে কবে কমিশন ঢুকবে আমি চিন্তাই করি না। এই যে এখনো কমিশনটা ঢুকলো না কেন? ব্যাংকে কম করে তো 3-4 লাখ টাকা অল টাইম সেভিংসে থাকে, যেটা 4 আনা পয়সা ছিল না। অ্যাকাউন্ট ক্যান্সেল হয়ে গেছিল, দিনের পর দিন কোনো পয়সা ছিল না বলে। এখন 3 থেকে 4 লাখ টাকা শুধু সেভিংসে থাকে। এটা কি বলবেন? ভগবান বলবেন না মোদি কেয়ারকে? আপলাইনকে ভগবানকে
আর আপলাইন একদিকে, এটা মনে হচ্ছে না? এটা মনে হচ্ছে তো? এইটাকে আপনার মনে করতে হবে। এইটাকে মনে করতে পারলে আপনি জানবেন সবকিছু জয়ী হবে। আপনারা ভালো করে জানেন কোলাঘাটে আমার একটা টিম আছে। আপনারা অনেকেই জানেন কোলাঘাটে সঞ্জয় পড়িয়া, কোলাঘাট যেই টিমটা থেকে মোটামুটি ধরুন 11টা মতো গাড়ি উইনার, ওরা 3 বছর হলো ওরা কাজ করছে। সকাল 8টার মধ্যে ডেমো কিট নিয়ে, তখন আমি 40-50 হাজার টাকা, মিলিনিয়ার হয়নি, 40-50 হাজার টাকা ইনকাম করি। সকাল 8টার মধ্যে লোকাল বাসে করে আমি কোলাঘাটে যেতাম ডেমো দেখাতে। আপনারা ভাবুন, অনেকে অবাক হয়ে যাবে শুনলে, কি করে যেতেন? এখান থেকে ডানলপ যেতাম, সোদপুর থেকে ডানলপ থেকে একটা বাস ধরতাম, বাস ধরে কোলাঘাটে নামতাম। ওখান থেকে সঞ্জয় পরিয়ার একটা ভাঙা বাইক ছিল, ওই বাইকে করে করে এর বাড়ি তার বাড়ি করে করে প্রোগ্রাম করতাম, করে রাত্রিবেলা আমাকে বাসে তুলে দিত। রাত্রি 11টা 11:30 রাত্রিবেলা বাড়িতে আসতাম, এসে রান্না করতাম। আমার নাতি কি খাবে, আমার ছেলে কি খাবে, এই করতাম, কারণ রান্নার লোক রাখার মতো পয়সা আমার কাছে ছিল না। প্রচুর ধার দেনায় পড়ে গেছিলাম। যে রোজগার করতাম, যে 20,000 পেত তাকে 5,000 দিতাম, যে 10,000 পেত তাকে 2,000 দিতাম। এইভাবে আমার জীবন চলেছিল মোদি কেয়ারে এসে 3 বছর। 3 বছর পরে যখন আমি একটা পরিপূর্ণতা এলো আমার জীবনে মোদি কেয়ার থেকে, এখন তো কোনো ধার নেই, বরঞ্চ অনেক ডিপোজিট আছে। কিন্তু কাজটা কিন্তু আমি করেছি, ঈশ্বর আমাকে পথটা দেখিয়েছে। ঈশ্বর বলে দিয়েছে, যেখানে জয়েন করাতাম কাউকে, নিজে পিঠ চাপড়ে বলতাম আমি তো পারি, এমন একটা জায়গা দিয়েছে আমি যে কি এটা প্রমাণ করবার জায়গা দিয়েছে, যেটা কোনো প্রফেশন। সব প্রফেশনে আপনাকে আপনার কাজের জন্য আপনার রেমুনারেশন সে ঠিক করে দেবে। আপনি যদিও কোথাও সার্ভিস করেন, আপনার মালিক আপনার কোয়ালিটি কি আছে না আছে, যা আছে, আপনি ভাবছেন আমার এত কোয়ালিটিতে মাত্র 20,000 টাকা মাইনে দেয়, মালিক আমাকে ঠকাচ্ছে। আর মালিক ভাবছে আপনার যা কোয়ালিটি, আপনি যা কাজ করেন, আমি ওকে বেশি মাইনে দিই। তা মালিক আর কর্মচারীতে খাদ্য খাদকের সম্পর্ক তৈরি হয়। একমাত্র ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক প্রফেশনে যদি আপনি আপনার আপলাইনকে মালিক ভাবেন, মালিক ভাবতে পারেন, আপনি কর্মচারী যদি ভাবেন তাই ভাবুন, যেটা ভাববেন, একমাত্র আপনার আপলাইন ভাববে ওনার যা কোয়ালিটি ওনার আরো বেশি পাওয়া উচিত। একমাত্র এই প্রফেশনে আমি দেখলাম চন্দন চ্যাটার্জি যেটা বলে, কাকিমা আপনার এখন 4 লাখ টাকা ইনকাম করা উচিত, আপনার যা কোয়ালিটি। তাহলে একমাত্র এখানেই আপনার রেমুনারেশন আপনি ঠিক করবেন কত হতে পারে, অন্য কোনো প্রফেশনে নেই। তাই জন্যই ওই কোলাঘাট থেকে যখন অনেক বৃষ্টি পড়ছে, 9:30 যখন বাসে উঠেছি, তখন বাস ভর্তি লোক, একটা সিট নেই, প্রচন্ড খিদে পেয়েছে, জুনিয়র প্লাস্টিকে করে মুড়ি আর চপ আর কাঁচা লঙ্কা দিয়েছে, যে দিদি গাড়িতে বসে খেতে খেতে যাবেন। দীঘা থেকে বাস এসছে, বুঝতে পারছেন কিরম ভিড়। দুটো কাপেল বসে আছে, হাজবেন্ড ওয়াইফ। আমি ওখানে বললাম যে ম্যাডাম যদি একটু পাটা সরিয়ে বসেন, পা দানিটায় যদি একটু পাটা সরিয়ে বসেন, আমি একটু বসে মুড়িটা খেতে পারবো, নাহলে আমি দাঁড়িয়ে মুড়ি খেতে পারবো না। তা যাই হোক, উনি হয়তো আমার উপর একটু মায়া হয়ে, উনি মহিলা যেহেতু, ওনার পাটা একটু সরিয়ে নিলেন। আমি পা দানিতে একটা রুমাল পেতে বসলাম, বসে আমি মুড়ি খেতে খেতে হাওড়া চলে এলাম। দেখুন কি করতে গেছিলাম ওখানে, একটা ছেলে যাতে রোজগার করে সেটা করাতে গেছিলাম। কে সে? সঞ্জয় পড়িয়া। সে কে? আমার একজন ডাউনলাইন। সে এখন কত রোজগার করে? 1,30,40,000 টাকা। গাড়ি পেয়ে গেছে, গাড়ি নিয়ে নিয়েছে, সুইফট নিয়েছে, ফরেনে গেছে, ওর টিমে 8খানা গাড়ি বেরোলো, ভাবুন আপনি। সেই ছেলেটার প্রোগ্রাম করে আমি পাদানিতে বসে যদি আসি, ঈশ্বর বলছে ভুলা তুই পাদানিতে বসে আয়, তোর জন্য এসি গাড়ি ওয়েট করছে। ওই দিন পাদানিতে বসেছিলাম বলে আজকে ড্রাইভারকে বলতে পারছি চ 2 দিন ঘুরে আসি। আজকে কি বসতে হয়েছে আমাকে, আর কি হবে? আর হবে না। প্রথম কষ্টটা যদি এইভাবে একটু মেনে নিতে পারি আমরা, তাহলে কত যে বড় বড় কিছু অপেক্ষা করছে আমরা নিজেরা সেটা জানিই না, এখনো জানি না। 2 লাখ টাকা রোজগার কিচ্ছু না। মোদি কেয়ারে ক্রাউন ডায়মন্ড ডিরেক্টরে 2 লাখ টাকা রোজগার করাটা জল ভাত। আমার নিজের লজ্জা করে। আমি এখন কম্পেয়ার করি আর অন্য ক্রাউনদের সাথে,
যে ও যদি 4 লাখ পায় আমার কোনটা কম আছে। আমি নিজেকে রেগুলার প্র্যাকটিস করছি, কোনটা কম আছে, কোনটা আমি কম করছি। আমি চন্দনকে জিজ্ঞেস করছি, কাকিমা কাকিমাকে একটু বোঝাও, কাকিমা কোনটা কম আছে। আমি এখনো বলি, আমি আমার ছেলে রাজাকে বলি, বাবু আমার কোনটা খামতি আছে একটু বল, কেন আমাকে ওই 4 লাখ টাকা রোজগার করতে হবে। কারণ এই ডিসেম্বরের মধ্যে আমার গোল সেটে আছে আমি 3 লাখ টাকা রোজগার করবো। এটা আমার গোল সেট আমি করে রেখেছি। আর যা যা 3 বছর আগে গোল সেট করেছি আমার সবগুলোই পূর্ণ হয়েছে। শুধু গ্লোবাল ব্ল্যাক ডায়মন্ডটা আমি এখনো হতে পারিনি, ওটা আমার গোল সেটে আছে। নাই বা হলাম, কেউ কি আমার কোম্পানি কি আমার কান ধরে বলছে আপনি কেন হতে পারেননি? বলছে না তো। আমার খুশি, আমি যেদিন হতে পারি, কোম্পানি একবারও নোটিশ করবে না আপনার এই দিনের মধ্যে করুন, কিন্তু নিজেকে মনে হবে আই এম দ্য বেস্ট, আমি করেছি। এটার জন্য নিজেকে একটা গোল সেট আমাকে তৈরি করতে হয়েছে। ওই গোল সেটে ছিল 1 লাখ টাকা রেকারিং করবো, প্রতি মাসে জমাবো, খরচা বাদ দিয়ে এগুলো আমি জমাবো। ওই গোল সেটে ছিল 10 থেকে 15 লাখ টাকার গাড়ি নেব। ওই গোল সেটের মধ্যে ছিল আমি 1 কোটি টাকার ফ্ল্যাট নেব। সেটা আমার 70 থেকে 80 লাখ টাকার হচ্ছে। তাহলে বলুন আমার গোল সেট করাটা সার্থক হয়েছে কিনা? এই গোল সেট দেখে আমার বান্ধবীরা আমার বাড়ি আসা বন্ধ করে দিল। বুলার মাথাটা বেশ ভালোই ছিল, হঠাৎ বুলার মাথাটা কিরকম ডিসব্যালেন্স হয়ে গেছে। কেন? আমার যে বান্ধবীরা আসতো তখন আমার ঘরে হয়তো ধার করেই তারা এটা দিনের পর দিন দেখেছে। আর জানবেন আপনি, যদি আপনি অসহায় থাকেন না, আপনার বাড়িতে আসবে কেন জানেন? আপনার থেকে যাদের অবস্থা একটু ভালো তারা আপনার সঙ্গে একটু যোগাযোগ রাখবে। কেন? তারা তো একটু ভালো আছে, আপনাকে আহারে ওহারে করার জন্য, একটু শোনাবার জন্য আসবে যে তোর থেকে আমি ভালো আছি, ইস কিভাবে চালাচ্ছিস। ওরা কিন্তু দেবে না, ওরা দেবে না। আরে তোরা খুব বাজে অবস্থা হয়ে আছে, সত্যি খারাপ লাগে। সব প্রফেশনে সব ধরনের মানুষ কি করে জানেন? ঈশ্বর আমার এটা করে দাও, আমার সেটা করে দাও, আমার ওটা করে দাও। এবার পাশের বাড়িতে কেউ করে নিল, সেইটাই করে নিল, আমার মনে একটু রাগ হবে, ইস, ওর এটা হয়ে গেল। সবাই চাইবে আমার এটা হোক, তারপরে কারোর হোক, এটাই চাইবে। আমার ছেলে এরম ভালো রেজাল্ট করুক, ওর ছেলে যেন সেকেন্ড হয়, আমার ছেলের সঙ্গে যেন না আসে। এটা প্রত্যেকটা প্রফেশনে একমাত্র ডাইরেক্ট সেলিং প্রফেশনে আছে আমার থেকে আমার জুনিয়র বেশি রোজগার করুক, আমার থেকে আমার জুনিয়র আমার থেকে দামি গাড়ি চলুক। এটা একমাত্র ডাইরেক্ট সেলিং এ আছে। কারণ চন্দন চ্যাটার্জি কিন্তু আপনারা ভালো করেই জানেন আমাকে টাউন করবার জন্য পাগল, আমাকে প্রেসিডেন্সিয়াল করবার জন্য পাগল। ও কিন্তু নিজের জন্য পাগল ছিল না, ও জানে আমি তো করে নেবো, আমার জুনিয়ররা একটু দুধে ভাতে থাক, মানে আমরা ওর সন্তান, আমরা যাতে একটু দুধে ভাতে থাকি। তারপরে ও তো প্ল্যান জানে, আপনারা সবাই জানেন ও হচ্ছে প্ল্যানে মাস্টার। ও জানে আমি আস্তে আস্তে করি আমার সন্তানগুলো একটু ভালো থাকুক। সেরকম যখন অসহায় ছিল বন্ধুরা আসতো, দেওয়ালে গোল সেট দেখে হাসাহাসি করতো। বোন, ভাই, দাদা, কার কথা বলবো, এরকম দেওয়ালের দিকে তাকিয়ে এরকম করে বলতো এটা তুই করবি? হ্যাঁ পারবি। দেখি ওই মাথাটা যাও ছিল, মুদিকেয়ারে ঢুকে মাথাটাও খারাপ করে দিলি। এরকম তাচ্ছিল্য করতো, বন্ধু বান্ধবরা এসে তাচ্ছিল্য করতো। কারণ ওরাই তো জানে যে 2 লাখ টাকা দিয়ে গাড়ি বিক্রি করেছি, সেই গাড়ি বিক্রি পয়সায় সংসার চালাচ্ছি। আবার আমি গাড়ি 10 থেকে 15 লাখের গাড়ি, ওরা ভাবতে পারিনি। যত আমাকে বলেছে আমি আচ্ছা দেখি চেষ্টা করি। কারণ কি হয়েছি, আগেকার যদি আমি থাকতাম, আগেকার বুলা, মানে মোদি কেয়ারে আসার আগে বুলা যদি হতাম, একদম ফালতু কথা বলবি না, বেরো ওখান থেকে, ঠিক করবো, দেখাবো। কেন? মানুষ ভালো মানুষ হয়ে গেছি তো, তর্ক করা বন্ধ হয়ে গেছে, ভালো কথা মাথা পেতে নিতে শিখেছি। একটা জুনিয়র কাজ করতে চাইছে না, উল্টো পাল্টা ব্যবহার করছে, আচ্ছা আচ্ছা তাও আচ্ছা আচ্ছা বলেছি, হেসে চলে এসেছি। কেন? এই যে মানুষ করার কারিগরের মধ্যে নিজেকে প্লাগ করে ফেলেছি, তো জেনে গেছি আমার আর রাগা চলবে না, আমাকে স্বয়ংশীল হতে হবে। আমি যত বলতো আমি মাঝে দেখি চেষ্টা করি, লাগতো, গায়ে লাগতো, ঈশ্বরের কাছে কাঁদতাম, ঈশ্বর করে দাও, ওদের দেখিয়ে দেবো, এটা না, এটা বলতাম না। ওরা যেন দেখে তোরা আজকে যা আমাকে বলছিস তোরা ভুল, আমি ঠিক, এটা যেন আমি দেখাতে পারি। আমি গাড়ি চালাচ্ছি, গাড়ি চড়ছি, এটা দেখাবো না। তোরা যেটা বলছিস তোরা ভুল,
তোরা ভুল, ওটা নিয়ে সারা জীবন ওইভাবেই তোদের কম্প্রোমাইজিং লাইফে থাকতে হবে। আর আমি যেটা করছি, আমি যে কতটা ঠিক ঠিক কাজ করছি এটা ভেবে তোদের যেন লজ্জা করে, আমি সেদিন খুশি হব। এই জেদটা আমার মনের মধ্যে ছিল। তাই আমার ফ্যামিলির থেকে আমি ডিটাচ হয়ে গেছিলাম। আমাকে ওরা জন্মদিনে বলতো না, আমাকে ওরা ম্যারেজ অ্যানিভার্সারিতে নেমন্তন্ন করতো না, কারণ আগেই হলে অনেক কিছু দিতাম, ইদানিং আমি কিছু দিতে পারতাম না। মানে যখন অধিকার থেকে 8,000 10,000 ইনকাম করতাম, আমি কিছু দিতে পারতাম না। এমনি প্লেন যেতাম, 100-200 টাকার একটা গিফট নিয়ে যেতাম, তাতে ওরা সন্তুষ্ট হতো না। সেই জন্য ওরা আস্তে আস্তে আমাকে অ্যাভয়েড করতে লাগলো, আমার কেউ নেমন্তন্ন করতো না। আজকে আমি যেতে পারি না তাদের কাছে, আমি না গেলে ওদের অ্যানিভার্সারি হবেই না। কেন বলুন? না, এখন আমি একটা সোনার কানের দুল দেবো, আমি মেয়ের জন্য একটা সোনার পেন্ডেন্ট দেবো জন্মদিনে। আজকে কিন্তু আমি না গেলে, জন্মদিনে যদি 30 তারিখ হয়, আমি যদি বলি আমি 2 তারিখে যেতে পারবো, ওরা 2 তারিখেই জন্মদিন উদযাপন করে। আপনি ভাবুন, কারণ ওদের কাছে আমি অলরেডি অ্যাসেট, যেটা আমি ওদের কাছে 4 বছর 5 বছর আগে লাইবিলিটি ছিলাম, যে মাসিকে বোধহয় আমাদের দেখতে হবে, মাসির বাড়িতে গেলে বোধহয় আমার বাজার করতে হবে, ওদের কাছে আমি লাইবিলিটি ছিলাম। আজকে আমি ওদের কাছে অ্যাসেট। সেই জন্য 2 তারিখের জন্মদিনটা মাসি আসবে বলে 5 তারিখে করে, 2 তারিখে জন্মদিন করে না। কবে করলো না? চন্দন চ্যাটার্জির কথা শুনে, ডাইরেক্টর, সিনিয়র ডাইরেক্টর, প্ল্যাটিনাম, এই সমস্ত হয়েছি বলে। তাহলে একজন আমাকে ধাক্কা দিচ্ছে, উনি ধাক্কা দিয়েছিলেন বলে আজকে আমি এই 370 সুগার থেকে আজকে আমার 95 সুগার। আমার পরশুদিনকে প্রেশার চেক করা হয়েছে, আমার ছেলে বলছে বাপরে বাপ, 120 180, আমার প্রেসক্রিপশনে রয়েছে 120 ওপরে আর 80। বলছে এই বয়সে এরকম প্রেশার আজ পর্যন্ত কারুর হয়নি। ভাবুন, কেন জানেন? সবার কল্যাণ কামনা করি, একটা দিন নষ্ট করি না। একদিন যদি একটা জুম মিটিং এ না থাকে আমার, মনে হবে বাবা মোদিকেয়ারে আজকে আমি কিছু করলাম না। আচ্ছা, কার লিঙ্ক আছে দেখি, এই একটা লিঙ্ক পাঠাও না, ঢুকবো, অন্তত কারোর মিটিং এ ঢুকবো। আমি নিজে না হলেও কারোর মিটিং এ একটা ঢুকে আমি ইনভলভ হয়ে থাকবো। আমার কোথায় যেন মনে হয় আমি একটু কম করছি, আমি একটু কম করছি। এইটা যদি মনের মধ্যে একটা খুঁতখুঁতানি আপনার থাকে না, তাহলেই আপনি ক্রাউন হবেন, আপনি মিলিনিয়ার হবেন, আপনি সব হতে পারবেন। চন্দ্র, টাইম হয়ে গেছে নাকি? টাইম হয়ে গেছে? না না, হয়নি। আচ্ছা আচ্ছা, বলতে পারবেন একটু? একদম একদম। আচ্ছা আচ্ছা, সবার ভালো লাগছে আমার লাইফ স্টোরি শুনতে? কেউ সরছে না কাকিমা, হ্যাঁ, হ্যাঁ, কেউ সরে যায়নি, কেউ মানে সরে যায়নি তো? না। আচ্ছা, অবশ্যই ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা তুমি কিছু বলো তাহলে না হয়। আপনি বলুন, তারপরে আমি আপনার সাথে অ্যাড করব কিছু কিছু জিনিস যেটা আমি জানি আপনার। তাহলে নিজেকে নিজেকে চেনা, নিজেকে জানার একটাই প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে মোদি কেয়ার ডাইরেক্ট সেলিং। কেন না? আপনি যে প্রফেশনে যাবেন, আপনি নিজেকে চিনতে পারবেন না, ওরা আপনাকে চিনবে, ওরাই আপনাকে চিনবে। আপনার এই হবে, আপনার এই পদ হবে, আপনার এই রেমুনারেশন হবে, আপনাকে এই 10টায় আসতে হবে, 8টায় যেতে হবে, ওরা ঠিক করে দেবে। একটাই পথ হবে নিজেকে চেনার, যে আমি কুইন বা আমি কিং, সেটা একমাত্র মোদি কেয়ার। কারণ 60 বছর বয়সে আমি ক্রাউন ডায়মন্ড ডিরেক্টর, কোম্পানির একটা ন্যাশনাল, আমি লিডার, এটা কোম্পানির স্বীকৃতি দেবে, এটা আমার আমার লাইফ কেন আমার ফ্যামিলি থেকেও কোনোদিন ভাবতে পারিনি। অনেক শিক্ষিত মানুষ আমার ফ্যামিলিতে আছে, অনেক শিক্ষিত মানুষ আছে, আমাকে তারা এরকম করে স্যালুট করে। আমি স্যালুট চাইনি, কিন্তু ওই স্যালুট আমি বলছি না, যে আমাকে বলে অসীম ক্ষমতা তোর। বিশ্বাস করুন, মোদিকে আর করতে গেলে কোনো ক্ষমতা লাগে না, লাগে শুধু মানসিক অভাব। আপনার যদি ভাত ডাল তেল নুন কেনার ক্ষমতা থাকে, অনেকে চাকরি করে, পার্ট টাইমে করে, অনেকে শুধু মোদি কেয়ার করে সংসার চালায়। আমার কোয়ালিটি ছিল কি, অভাবে থাকবো না, এইটা হচ্ছে আমার কোয়ালিটি। আমি ভাই অভাবে থাকবো না। আমি একটা 200 টাকার ওই
আর 5 জনের মতো 200-250 টাকার একটা কুর্তি পরে রাস্তায় বেরোবো, আমি যে কুর্তি পরবো সেটা যেন 1 পিসে পায়। আমার এরকম একটা নেশা ছিল। যখন আমি আস্তে আস্তে 50-60 হাজার টাকা রোজগার করি তখন থেকে ভাবনা, তাহলে সেই জন্য কিন্তু আমি রোজগারটাকে বাড়াবার চেষ্টা করেছি। আপনারা অনেকেই জানেন এলপিবি লেগ আমি এক একটা করে টিমকে ধরছি, আমার একটা ডাউনলাইনকে, আমার মরিয়া এখন আমার রোজগার নয়, আমার একটা ডাউনলাইনকে আমি কবে এলপিবি করাবো। আমার একটা হাউসওয়াইফ, সিম্পল হাউসওয়াইফ আমার বাড়ির পাশেই থাকে, সে গত মাসে সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর হয়েছে। আমি ওনাকে কথা দিয়েছিলাম যে তুমি আমাকে এলপিবি দিলে, এ মাসে কমিটমেন্ট করেছিলাম এ মাসে আমি তোমাকে এলপিবি পাইয়ে দেবো। ওর টিম নিয়ে আমি জুম মিটিং করছি। আর থ্যাংক ইউ গড, যে ভগবানকে অশেষ ধন্যবাদ যে সত্যি উনি এ মাসে এলপিবি পাবেন। একটা সিম্পল হাউসওয়াইফ, কিচ্ছু জানে না নেটওয়ার্কের, শুধু প্রোডাক্টটা জানে, এই করতে হবে, এই জুম মিটিং ক্রিয়েট করে দিচ্ছি, করছেন, করে করে একটা সিম্পল হাউসওয়াইফ এ মাসে 20 থেকে 22 হাজার টাকা ইনকাম আসবে। আপনি ভাবতে পারেন তার মেয়ে হচ্ছে ইন্টারন্যাশনাল প্লেনের এয়ারোস্টেস, হাজবেন্ড আর্মিতে চাকরি করতেন। এরকম প্রোফাইলের মানুষ ডেমো কিট নিয়ে প্রতিটি জায়গায় ডোর টু ডোর ঘুরে বেড়ায়। ওকে দেখলে আজকে হাসে। তখন ওকে আমি গল্পটা করেছিলাম, তোমাকে দেখে টিটকিরি মারছে কেন, ওর মেয়ে তো এয়ার হোস্টেস, 2-2.5 লাখ টাকা ইনকাম করে ওর মেয়ে, তাকে দুবাইতে নিজস্ব ফ্ল্যাটে, এই প্রোফাইলের ওদের ফ্যামিলি। তাহলে সেই ভদ্রমেলা বলছে, বুলাদি আমি যখন যাচ্ছি না, আমার চারিপাশে 2-1 জন বন্ধু বান্ধব হাসাহাসি করছে। আমি বললাম, তখন আমি আমার একটা ঘটনা বললাম যে একদম করবে। আমি যখন ডেমো কিট নিয়ে যেতাম, আমাদের যে সোদপুরে যেখানে থাকি সেখানে 2 ভদ্র মহিলা বিউটি পার্লার থেকে বেরোচ্ছেন। বিউটি পার্লারে দেখবেন একা একা ভালো লাগে না, আরেকজনকে সঙ্গে নিয়ে যেতে ভালো লাগতো। তারা সেরকম একটু সঙ্গে নিয়ে গেছে, তাকে আমি 2-3 বার মোদি কেয়ার বলেছি। আমাকে কোনোই দিয়ে এরকম করে, ওই দেখ আবার মোদি কেয়ার করবে, ওই দেখ আবার মোদি কেয়ার করবে, মানে এরকম দুজন দুজনকে কোনোই দেখাচ্ছে। আমাকে দেখিয়েছে দিনের পর দিন। গত বছরে আমি গাড়িটা নিয়ে যাচ্ছি, ওই আমাদের এখানে 214 নম্বর বাস আসে ধর্মতলা টু সোদপুর, মানে মধ্যগ্রাম, এখনো কোনোই দেখাচ্ছে। আমি যখন যাচ্ছি ওরা কোনোই দুজনকে দেখাচ্ছে, 214 নম্বর আসছে এরকম করে কোনোই দেখাচ্ছে, ওরা কোনোই দেখিয়ে যাচ্ছে, এখন দেখাচ্ছে ওই যে ও 214 নম্বর আসছে। আর তখন আমাকে দেখাতো ওই যে বুলাদি আসছে মোদি কেয়ার করবে। আজকে ওদের সামনে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, ওরা কোনোই দেখিয়ে যাবে 214 নম্বর বাস আসছে বলে কোনোই দেখিয়ে উঠছে। আমি যাচ্ছি i20 এসি গাড়ি চালিয়ে মিষ্টি গান শুনতে শুনতে। কাজী রত্নাদি তুমি একদম ভেবো না, তোমাকে ক্রিটিসাইজ থেকে আরম্ভ করে যে যা করছে, তোমার মেয়ে কি 2 লাখ টাকা ইনকাম করে ভুলে যাও, তুমি ভাবো তুমি জিরোটা নিজেকে ভাবো। আই এম দ্য বেস্ট কখন হবে, যখন এত লোকের ক্রিটিসাইজ গুলো তুমি বন্ধ করে দেবে। সত্যি তো 5-6 মধ্যে ওর গাড়ি নেবে, যারা আজকে ওকে কোনোই দেখাচ্ছে তারা গাড়ি নেবে, সেই ভদ্র মিলেই তো গাড়ি নেবে। আমার বয়সী বয়স, তাহলে বয়সটা ফ্যাটার করে না, ম্যাটার করে মনটাকে আপনি ভাবুন। আর আমি বয়স ভাববো কেন, আমার টিমে 22 বছরের ছেলে মেয়ে আছে, আমার টিমে পম্পাদে আছে 38-39 বছরের মেয়ে আছে, এদের কেরিয়ারের সঙ্গে আমার কেরিয়ার তো টাচ আপ, তাহলে আমার তো বয়স কমই। আমি কেন ভাববো আমার টিমে কি 70 বছরের লোক আছে, তা তো নেই। তাহলে আমার টিমে তো 30 বছর, 35 বছর, 26 বছরের ছেলে মেয়েরা আছে, তাহলে আমার বয়স তো 26 বছর। আমি তো বলতেই পারি, কেন ওদের সঙ্গে তো আমার কেরিয়ার যুক্ত। তাহলে বয়স নিয়ে কেউ বলবে না। আমাকে দেখা হলে অফিসের পরে যাবোই আমরা মিটিং করে, আর চন্দন চ্যাটার্জি টিমে বলে দিলাম আমাকে কিন্তু 26 বছর বলবেন। এটা আমি মজা করে বললাম। তাহলে কোনোই দেখাবার কাজ যাদের, তারা সারা জীবন দেখাবে, তারা গাড়িও চড়তে পারবে না, তারা শুধু ক্রিটিসাইজটাই করবে। ওই 1 শ্রেণীর মানুষ আছে, আর ওদেরকে স্যালুট জানান, ওরা করেছিল বলে আপনার জেদ বেড়েছিল। ওরা যদি আপনাকে বলতো, বুলাদি আরে তুমি কি কষ্ট করছো, আপনার কিন্তু কাজে আসতো না। আপনাকে ক্রিটিসাইজ করেছিল বলে কিন্তু আপনার ভেতরে একটা জেদ এসে গেছিল, যে তোমাদের আমি দেখাবোই যে আমি কি, তোমরা কি মিস করলে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। আজকে ওরা কি জানেন না পাচ্ছে আমার কাছে আসতে, হয়তো অন্য টিমে জয়েনও করেছে, মানে আমার ডেপথ লাইনে জয়েন করেছে, আমার ডাইরেক্ট নয়, আমার ডেপথ লাইনে কিন্তু তারা জয়েনিং মেম্বার, তারা কিন্তু আমার সঙ্গে কথা বলতে আসতে চায়। কিন্তু পম্পা বলে, কাকিমা উনি চাইছিলেন তোমার সাথে কথা বলতে, আমি এখন নয়, ওনাদের বল যে বুলাসার একটা লেভেল হয়েছে, সরি আমি অহংকারের কথা বলছি না, কান ধরে বলছি,
বলবি বুলাশার একটা লেভেল হয়েছে, তো বুলাশা এই ডেজিগনেশন ছাড়া কারোর সঙ্গে পার্সোনাল মিটিং করে না। আমি ইচ্ছে করে ওদের কাছে বলেছি, আমি তো 7% লোকদের সাথে গিয়ে ডেমো দেখাই, আমার কোনো ইগো টেগো নেই, কিন্তু ওদেরকে আমি এটা করবো কেন? উনি গোটা পাড়াটা আমার নেগেটিভ করে দিয়েছিল। ওই দেখ বাবা কি নির্লজ্জ বাবা, চীনের জোকের মতন উনি লেগে আছে, আমাকে দেখলেই মোদি কেয়ার বলে, এই এত কথা শুনেছি তো, সেই জন্যই আমি করেছি কেরিয়ার। আজকে ওরা আমার টিমে আমার টিমে এসছে, অনেক ডেপথ লাইনে এসছে, আসুক, ঈশ্বরকে ডাকি, ওরা আমার বড় বন্ধু। কেন বন্ধু? ওরা আমাকে ক্রিটিসাইজ করেছে, তাই আমি এখান থেকে বড় জায়গা করেছি, মানে আপনাদের কাছ থেকে আমি বড় জায়গা করেছি। সেরকম আমার টিমে 13 জন অলরেডি গাড়ি নেওয়া হয়ে গেছে, 13 জন গাড়ি নিয়েছে, ভাবতে পারেন। আমি এসেছিলাম পেট চালাতে, তার এগেনস্টে কি হলো, 13 জন গাড়ি নিয়ে নিল। কত লোক ফরেনে গেল এবং যাবে প্রতি মাসে, প্রতি বছরে আমাদের ইয়ারলি ট্যুরে। তাহলে এখান থেকে কেন করেছি? করেছি একটাই কারণ, আপলাইন যেটা বলেছে সেটাই শুনেছি। শুধু চন্দন চ্যাটার্জি আমাকে, খিদে তো ছিল, তার মধ্যে যে আগুন থাকে না, তুষের আগুন, আর ও এরকম হাওয়া করতো, এরকম শুধু হাওয়া করতো, অফিসে গেলে হাওয়া করতো, ট্রেনে উঠতাম ভিড়ের মধ্যে হাওয়া করে যেত, আর আমার তুষের আগুন ছিল, তখন আমার দাউ 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 করে জ্বলতো। ওই জ্বলতো বলেই কিন্তু আজকে আমি এই জায়গাটা করেছি, কিছুই করিনি, অনেক করব। আপনারা দেখবেন আমি অনেক করব, আপনারা জানেন না আমার কি তুষের আগুন এখনো জ্বলছে, অনেক করব, আপনারাও করবেন। শুধু যা বলে, যদি বলে এই মাসে 5,000 বিবি আপনাকে করতে হবে, তাই করার প্র্যাকটিস করুন। যদি বলে এ মাসে আপনাকে 4টে জয়েনিং আনতে হবে, যদি মনে করেন আপনার সিনিয়র আপনাকে অর্ডার করছে না, সেই দিন আপনি সাকসেস। আপনার সিনিয়র যদি বলে দাদা লয়্যালটিটা করুন, জানবেন আপনি সাকসেস হবেন না। আপনার সিনিয়র যদি বলে আপনাকে করতেই হবে, আপনাকে যদি অর্ডার করে, জানবেন আপনার সফলতার দরজা খুলে যাচ্ছে। যেটা চন্দন চ্যাটার্জি আমাকে অর্ডার করতো, কোনো কথা শুনবো না কাকিমা, এসিডি এ মাসে হতেই হবে, ক্রাউন এই লকডাউনে আপনাকেই হতে হবে, ও অর্ডার করতো। যদি কোনো সিনিয়র আপনাকে অর্ডারের চোখে করে, আপনি জানবেন আপনার কপাল খুলে গেল। আর যদি বলে লয়্যালটিটা করুন, ও আপনি টিমে থাকলেও হয় গেলেও হয়, কিছু যায় আসে না। যদি একদম নরম সুরে কথা বলে, আপনার সিনিয়র যখন আপনাকে বকাবকি করবে না, আপনি জানবেন আপনি সাকসেস। আপনার সিনিয়র যখন আপনাকে চাপ দেবে এটা করতেই হবে, জানবেন আপনি সাকসেস। কেন? আপনার মধ্যে হবে কিন্তু ওই মানুষটাই বুঝেছে, আর কেউ বোঝেনি, তাই আপনাকে চাপ দিচ্ছে। আর যদি মনে করেন চাপ দিচ্ছে, ওরে বড্ড প্রেশার দেয়, তাহলে কিন্তু আপনি ওই প্রেশার কুকারের মধ্যেই থাকবেন, আপনি আর এই দিকে আসতে পারবেন না। মাথায় রাখবেন, সিনিয়র চাপ দিলে খুব ভালো। সন্তানকে চাপ দিই না, কি বলি, খেতে দেবো না অঙ্কটা না করলে। আমরা বলি তো বাচ্চাদের, আমরা খেলতে দেব না, পুজো এবার জামা কাপড় দেবো না, তুমি যদি এত নাম্বারে মার্কস যদি না নিয়ে আসো, বলি না? তবে তো বাচ্চারা আনে। যদি বলে ঠিক আছে বাবা পড় না, আচ্ছা ঠিক আছে, না পড়িস না পড়িস, চ আমরা ক্যারাম খেলি গিয়ে, আমরা বলি বাচ্চাদের। কেন? বাচ্চাটা তো আমার বাচ্চাটা যখন বড় হবে কার নাম বলবে? অমুকের ছেলে। সেরকম চন্দন চ্যাটার্জি যদি চাপ দেয়, মনে করবেন আপনি লাকি। আপনি কেন? আমার ছেলে অমুক ক্রাউন হয়েছে, এই যে বলে আমার কাকিমা ক্রাউন হয়েছে, আমার টিমে আছে, তাহলে বাবা তো চন্দন চ্যাটার্জি আমার, সেই জন্যই তো বলে। এটা মাথায় রাখবেন, যদি কোনো প্রেশার করে আপনার কপাল সেই দিন থেকে খুলবে। যদি বলে যে না ঠিক আছে, না করবে, সামনের মাসে করবে, লয়্যালটি করতে পারছেন না, আচ্ছা ঠিক আছে করবেন না, জানবেন আপনার দ্বারা আর কিছু হবে না। একদম ধরে নেবেন, আমি একদম ওভার স্যাঙ্গুইন আপনাকে বলে দিচ্ছি। সিনিয়র যখনই চাপ দেবে না, আপনি জানবেন আপনি ওনার স্ট্রাকচারের মধ্যে আপনি নেই। ওদিকে আর তাড়িয়ে দেয়নি তাই আছি, ওদিকে তাড়িয়ে দেয়নি, দেয় না তাই আছি, কিন্তু আপনি কিন্তু ওনার সামনে। চাপ যদি দেয়, জানবেন আমাকে যেমন চাপ দিচ্ছে, এখন আমাকে একটু কম চাপ দিচ্ছে, যার জন্য আমার রোজগার বাড়ছে না। আমি এটাও বুঝেছি। চন্দ্র চ্যাটার্জি ভাবছে কাকিমা তো 2 লাখ পায়, থাক কাকিমা একটু বিশ্রাম করে করে কাজ করুন, তাই কিন্তু আমার রোজগার বাড়ছে না। তার মধ্যে চাপটা আমি নিয়ে বসে আছি অলরেডি, ডিসেম্বরের মধ্যে আমি 3 লাখ টাকা রোজগার করব। এটা কিন্তু চাপ ছাড়াই আমি করে নেবো, কেন? আমি স্ট্রাকচারটা বুঝে গেছি। এখন আমি আমার জুনিয়রকে চাপে রাখছি কি, তোকে এই মাসে এটা করতেই হবে। পম্পাদে আপনারা সবাই চেনেন, ওকে মিলিনিয়ার হতেই হবে, খুব চাপ, 104 জ্বর, জানেন
104 জ্বর যে মাসে মিলিনিয়ার হয়েছে। জানেন আরো বলি, কোভিড হয়েছে, কোভিড। এই সিচুয়েশনে 25 দিন টানা জুম মিটিং করেছে। অল প্ল্যান পুটিন খাচ্ছে, জুম মিটিং করছে, মুখ চোখ ফুলে গেছে। বাড়ির লোক বলছে যে বেরিয়ে যাও বাড়ি থেকে, এই বিজনেস করার দরকার নেই। সেই মাসেই পম্পা মিলিনিয়ার হয়েছে। কেন? আমি বলেছি তোকে নিয়ে মিলিনিয়ার না হলে আমি তোকে মুখ দেখতে চাই না, আমার অস্বস্তি লাগছে তোকে নিয়ে, আমার বার্ডেন মনে হচ্ছে তোকে। এই চাপটাই কিন্তু ওকে আমরা দিয়েছিলাম। আজকে তাই বলছি, ওর মধ্যে পসিবিলিটি আছে বলেই চাপটা দিয়েছিলাম। সেরকম চন্দন চ্যাটার্জির যদি চাপ আপনাকে দিয়ে ফেলে কাউকে, যে এটা আপনাকে করতেই লাগবে, আপনি যে করে হোক করে দেখুন তো, আপনি করে দেখুন তো, চাপটা নিয়ে দেখুন আপনি সাকসেস কিনা। বিশ্বাস করুন, জুনিয়রকে যদি হাত ছেড়ে দেয় না কোনো সিনিয়র, চলতে পারবেন না, রাস্তায় চলতে পারবেন না। বাবা মা যদি বাচ্চাটাকে ভিড়ের মধ্যে ঠেলে দেয় না, হাঁটতে পারে না, হারিয়ে যায়। কাজে হাঁটতে আসিনি আমরা, হাঁটতে আসিনি। আমরা বাবা মার হাত ধরেই ঠাকুর দেখবো, বাবা মার হাত ধরেই প্লেনে উঠবো, বাবা মার হাত ধরেই আমরা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাব, সবটাই বাবা মার হাত ধরে। তাই সিনিয়রের চাপটা সহ্য করুন, আমি যেমন সহ্য করছি। দুঃখে দিন আমাদের কারণ নেই, মোদি কেয়ারের এত বড় প্ল্যাটফর্ম পেয়ে গেছি, এত সাপোর্টিং সিস্টেম পেয়ে গেছি, এত ভালো প্রোডাক্ট পেয়ে গেছি। শুধু একটু চাপ নিন, এ মাসে এটা করবো তো করবো, এ মাসে এটা করবো তো করেই ছাড়বো, যা আমার অসুবিধা হোক। এই ডিটারমিনেশনটা যদি নিতে পারি, আমরা সবাই প্রত্যেকে জয়ী হব, প্রত্যেকে জয়ী হব। ঠিক আছে চন্দন? থ্যাংক ইউ কাকিমা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে আমি আপনাদের একটাই জিনিস বলি, যে আজকের যে প্রোগ্রামটা আপনারা শুনলেন সেটা কিন্তু কোনো স্ক্রিপ্টেড নয়। যা বলেছেন আপনি দেখেছেন যে আপনারা সবাই, যে উনি ভেতর থেকে কথা বলেছেন এবং অনেক টেকনিক্যাল জিনিস কিন্তু আজকে উনি শেয়ার করেছেন। কথার মধ্যে, গল্পের মধ্যে দিয়ে বলে দিয়েছেন অনেক টেকনিক্যাল পার্ট। সেটা আপনার লেভেলের ওপর ডিপেন্ড করবে আপনি কতটা নিতে পেরেছেন, কিন্তু অনেক টেকনিক্যাল পার্ট উনি ছুঁয়ে গেছেন ওনার গল্পের স্টাইলে গিয়ে। আর একটা জিনিস আপনাদের বলি, যে আজকে যাকে দেখছেন আমি কাকিমা বলে সম্বোধন করি, বাট সকলের কাছে পরিচিত বুলা সাহা। যে বয়সে মানুষ লাইন দেয় কিউ, অর্থাৎ 60 বছরের ঊর্ধ্বে মানে পেনশন হোল্ডার, যেখানে 60 বছরের ঊর্ধ্বে একজন পেনশন হোল্ডার কিউ লাইন দেয় পেনশন তোলার জন্য, সেইখানে উনি রেকারিং করেন তার থেকে বেশি টাকা। এবং আরো অনেক ওনার ঘটনা আছে, কিভাবে উনি ব্যাংকের থেকে গিয়ে রেকারিং করতে গিয়ে কাউকে জয়েন করিয়েছেন। এবং আজকের দিনে ওনার 90% টিম কিন্তু স্ট্রেঞ্জার দিয়ে তৈরি। স্ট্রেঞ্জার, যারা ওনার কেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নয়, তাদেরকে দিয়ে ওনার টিম তৈরি। তো দিস ইজ দ্য বিউটি, যেটা আপনারা শিখে গেলে আপনাদের কাছে কোনো সমস্যাই হবে না। আপনারা অনেকেই আমায় বলেন যে আমার জয়েনিং হচ্ছে না, আমার এই হচ্ছে না, সেই হচ্ছে না, বাট স্ট্রেঞ্জার মেড ইজ আ ভেরি পাওয়ারফুল রিপোর্ট, যেটা কিন্তু আমাদের বুলা সাহা করে আজকে একটা এই রকম জায়গায় পৌঁছতে পেরেছে নিজেকে।